আমরা চেনাবো সময়কে, আমরা চেনাবো চারপাশকে। আমরা শেখাবো কি করে প্রশ্ন তুলতে হয় চোখে চোখ রেখে। চারপাশকে নতুনভাবে জানতে দেখুন জানতে চায় দেশ দীপঙ্করের সঙ্গে। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আমি দীপঙ্কর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চায় দেশ। আজকে আমরা লকডাউনের প্রায় 15 থেকে 18 দিন হয়ে গেল আজকে। এর মুহূর্তে আজকে একটি ঘটনা ঘটে গেল বরানগরে। বিপুল সাউ নামে এক ব্যক্তিকে ইএমআই নিয়ে তাকে হ্যারেস্ট করা হলো ব্যাংকের তরফ থেকে। আমরা জানি যে লকডাউনে মানুষের কাছে কাজ নেই, মানুষের কাছে আর্থিক অবস্থা খারাপ, কিন্তু এই আর্থিক দুর্দশার মধ্যে ইএমআই বা বিভিন্ন হোম লোন বা বিভিন্ন যে লোনগুলো পার্সোনাল লোন নেওয়া হয়েছে বা ক্রেডিট কার্ডের লোন, যে কোনো ধরনের লোন, তার ইএমআই কি ব্যাংক কোনো রকমভাবে কিছু কি ক্ষমা করছে বা ব্যাংক কি কোনো রকম সময় সুযোগ দিচ্ছে? আসুন এই বিষয় নিয়ে আজকে একটু জানবো এবং জানার চেষ্টা করব, কারণ মানুষের হয়রানি এই নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষ এই নিয়ে প্রচুর হয়রান হচ্ছে, কারণ স্যালারি পাওয়া যাচ্ছে না ঠিকঠাক টাইমে, কিন্তু ইএমআইগুলো কিন্তু ঠিকঠাক টাইমে ব্যাংক কেটে নিচ্ছে। এই যে ব্যাংক ইএমআইয়ের ওপরে যে কোনো ছাড় যদি না দেয়, তাহলে সাধারণ মানুষের হয়রানি কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এবং এটা কি পর্যায়ে আমরা দেখছি, এই নিয়ে আমাদের সাথে আজকে যারা গেস্ট রয়েছে তাদের সাথে আলোচনা করব। আসুন আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা একটু ক্লিপ দেখিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনার মধ্যে ফিরবো। দেখুন কি ঘটেছিল। আমরা যে ফুটেজটা দেখালাম, বড়নগরের বিপুল সাউ নামে এক ব্যক্তি, তিনি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে একটি স্কুটার লোন নিয়েছিলেন 2020-তে এবং একটা ইএমআই তার বাউন্স হয়, তার ফলে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট কেটে নেওয়া হয় এবং তার কমপ্লেন করতে গিয়ে তিনি কিন্তু এই হয়রানির মুখে পড়লেন। আমরা এই বিষয়টা নিয়ে আজকে তুলে ধরবো যে এইভাবে ইএমআই এই লকডাউনের সময় এটা কি কোনো রকমভাবে গ্রাহকদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে বা গ্রাহকদের কাছে কি এর কোনো প্রভিশন আছে যে তারা এই লকডাউনের সময় তাদের ইএমআইকে স্থগিত করে রাখতে পারে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রীতম চৌধুরী অ্যাডভোকেট, তৃণমূল থেকে রয়েছেন প্রদীপ সিং, সিপিআইএম থেকে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য এবং আরেকজন অ্যাডভোকেট থেকে রয়েছেন শান্তনুবাবু। সবাইকে 24 আওয়ার্স টিভি লাইভ টিভি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত, নমস্কার জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমাদের সাথে অ্যাডভোকেট প্রীতম চৌধুরী রয়েছেন। প্রীতম বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ প্রীতম বাবু শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রীতমবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই লকডাউনের পরিস্থিতিতে মানুষ যেখানে অনেক জায়গায় আজকে স্যালারি পাচ্ছে না, তাদের কাজ চলে গেছে, সেই পরিবেশে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংকগুলো যেভাবে আজকে তাদের ইএমআই আদায় করছে, এটা ক্ষেত্রে কি গ্রাহকরা কোনো সুবিধে বা কোনো রকম আইন আছে কি তারা এই সময় রেহাই পেতে পারে? দেখুন, প্রথমেই বলে রাখি, পরিস্থিতি কি পরিস্থিতি, কোনো ব্যাংকই কোনো ফোর্স ব্যবহার করতে পারে না আদায়ের জন্য। এটা একদম সুনির্দিষ্ট আইন। এই আইনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট, মহামান্য অনেক স্টেটের হাইকোর্ট, কি আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ruling আছে, যার থেকে পরিষ্কার এখানে আসা যায় যে কোনোভাবেই লকডাউন কি লকডাউন না, কোনোভাবেই কোনো ব্যাংক ফোর্স কি মেন্টাল কোনো ধরনের টর্চার ফোর্স ইউজ করতে পারে না। এবং আবার স্পেসিফিক করলেন যে কোনোভাবে কোনো সুরাহা আছে কিনা, সুরাহা আছে। এই প্যান্ডামিক সিচুয়েশন অনেক ক্ষেত্রে প্রথম থেকে, আমি যদি মার্চ 2020 থেকে শুরু করি, এখনো পর্যন্ত করে অনেক রুলিংস আছে আছে যেতে মোরেটোরিয়াম বলা হয়েছে। তারপরে হেয়ার কাটিং একটা ভেঞ্চারের কথা বলা হচ্ছে। এই সমস্ত থেকে যারা জোর জবর টাকা ইএমআই তুলতে চাইছে, তার থেকে আমরা অবশ্যই বেনিফিটস পেতে পারি। তার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় ব্যাংকের কাছে। ব্যাংক অ্যাপ্লিকেশন হতে পারে, না হলে তখন আইনানুগ ব্যবস্থা নিতে হয়। অনুরোধ করবো, আপনার অডিও খুব ব্রেক করছে, তাই একবার লগ আউট করে লগ ইন করুন। আমরা আপনাকে ঠিকঠাক শুনতে পাচ্ছি না। আমাদের সাথে এই মুহূর্তে শান্তনুবাবু রয়েছেন, তিনি অ্যাডভোকেট। আমি তার কাছেও একটু জানতে চাইবো যে এইভাবে যে জোর করে গ্রাহকদের কাছ থেকে যে তাদের ইএমআই আদায় করা, আজকে যে ঘটনাটা ঘটে গেল, এবং বহু মানুষ এই নিয়ে সমস্যায় রয়েছে আমাদের কাছে, তারা আমাদেরকে লিখে জানিয়েছে তারা। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে গ্রাহকরা কি কি সুবিধা পেতে পারে যদি একটু আপনি বলেন, আইনের ভাষায় কি বিষয়টা যদি বোঝাতে চেষ্টা করেন। একটা ইমুভেবল প্রপার্টির উপরে লোন, একটা হচ্ছে মুভেবল প্রপার্টির উপরে লোন। ইমুভেবল প্রপার্টির উপরে লোনে যদি কোনো লোক যিনি টাকা নিয়েছেন টাকা না দেন, স্পেসিফিক আইন আছে, এখন সারফেসি অ্যাক্ট আছে, সেখানে মানে যে কোনো ব্যাংক সে একটার অ্যাভেল করে। মুভেবল প্রপার্টি যেমন যেটা যেটা দেখলেন মাত্র আমরা, যে গাড়ি, বাইক জিনিস, তার ক্ষেত্রে ইএমআই দেওয়ার ক্ষেত্রে স্পেসিফিক ব্যাংকের আইন আছে। লকডাউন হোক আর লকডাউন না হোক, কোন অবস্থাতেই ব্যাংক ফোর্সফুলি এটা পারে না। অ্যাটলিস্ট ফিজিক্যাল অ্যাসল্ট তো করতেই পারে না। কিন্তু মুশকিল আইনগুলো একদম পরিষ্কার বলতে খারাপ লাগে বিং অ্যান অ্যাডভোকেট, যে আইনগুলোতে সাধারণ মানুষের জন্য নয়, প্র্যাকটিক্যালি যে কারণে যারা হন তারা পুলিশের কাছে গিয়ে কর না। এবং এই ক্ষেত্রে ইন্ডাস ল্যান্ড ব্যাংকেস্টে এই ভদ্রলোক গিয়েও কিন্তু কোনো অবস্থায় লকডাউনটা বাদ দিন, যদি লকডাউন না থাকে, যদি ফেয়ার কন্ডিশন থাকে, ধরে নিচ্ছি ওই লোকটির চাকরি যায়নি, ওই লোকটি প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করেন, সে কিন্তু স্পেসিফিক এইভাবে ইএমআই আদায় করা কোন রকম ভাবেই পারেন না। পুরোটাই আইন বিরুদ্ধে, পুরোটাই আইন বিরোধী। বিভিন্ন হাইকোর্ট, ইভেন সুপ্রিম কোর্ট একই কথা বলেছেন। মরিটোরিয়াম ব্যাপারটা অন্য জিনিস, তার সাথে আইনের কোনো সম্পর্ক নেই। আমি ধরে নিলাম যে মরিটোরিয়াম উনি সরকার দিচ্ছেন না, উনি মরিটোরিয়াম অ্যাভেল না, সত্ত্বেও কিন্তু কোনোভাবে ইএমআই তোলার জন্য, ইএমআই আদায় করার জন্য এই জিনিস ব্যাংক না। ধন্যবাদ শান্তনুবাবু। এবার আমি একটু আমার সাথে প্রদীপ সিং রয়েছে তৃণমূল থেকে, আমি ওনাকেও অনেক অনেক স্বাগত জানিয়ে ওনার কাছে একটু যাবো। যে প্রদীপবাবু, আজকে আমরা দেখছি যে ব্যাংকগুলো যেভাবে আজকে গ্রাহকদের উপর জোর করে তারা ঋণ বা ইএমআই তারা যেভাবে নিতে চাইছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার মনে হয় না যে রাজনৈতিকভাবে যদি আমি বলি যে এখানে সরকার, কেন্দ্রীয় সরকারের একটি আইন করা উচিত ছিল বা এখানে গ্রাহকদের জন্য কিছু সুবিধে তৈরি করা উচিত ছিল, যাতে এই মানুষগুলো এই সময় তারা রিলিফ পায়?
কারণ যারা হয়তো একটা বাড়ি তৈরি করার জন্য লোন নিয়েছে বা তারা একটা গাড়ি কেনার জন্য লোন নিয়েছে, কিন্তু সেই ব্যক্তির হয়তো কাজ নেই, চাকরি চলে গেছে, সেটা তো তাদের নিজের কারণে যায়নি, একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা তার জন্য এই ঘটনাগুলো ঘটছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন। তো সেখানে সরকার এই মানুষগুলোর ক্ষেত্রে তো দাঁড়াচ্ছে না, বা তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন বিষয়টা নিয়ে? দীপঙ্কর, আমি এটা বুঝলাম না, তুমি যে ভিডিওটা দেখালে এই আলোচনাটা শুরু করার প্রথমে, ওটা কোন নির্দিষ্ট ব্যাংক, কোন ব্যাংকের, এটা আমি জানতে পারলাম না। এটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, জানতে ছবিটা ছিল কারণ ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে, মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের কোন ব্রাঞ্চ? এটা বরানগর ব্যাংক। ল্যান্ড ব্যাংক। আচ্ছা, ইন্ডাস ল্যান্ড তার মানে হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বললে? ইন্ডাস ল্যান্ড ব্যাংক। ইন্ডাস ল্যান্ড ব্যাংক, সরি, ইন্ডাস ল্যান্ড, হ্যাঁ। ইন্ডাস ল্যান্ড ব্যাংক, এই ব্যাংকে এটা বোধহয় পিএসইউ ব্যাংক নয়, আমি যতদূর, এরকম কোন পিএসইউ ব্যাংকের আমি নাম শুনিনি। কিন্তু আমি তোমায় বলি, এটা অবশ্যই বিহেভিয়ার ব্যবহার করা দেখলাম, এটা তো মানে নিম্ন মানের, নিম্ন রুচির কোন কাস্টমারকে, কোন লক্ষ্মী, কোন ব্যবসার ক্ষেত্রে, ধরো না আমার একটা দোকান আছে, একজন মানুষ দীর্ঘদিন ধরে মানে ঋণে ঋণে আমার থেকে লোনে নেন পয়সা, আবার তিনি মাসে মায়না পেলে ফেরত দেন, 3টে মাস চাকরি নেই, সেই সব মানুষগুলোকে কোনো মানবিক কোনো মানুষও বাংলায় এরকম ঘটনা আমি দেখিনি, যাকে কলার ধরে গিয়ে তার কাছে পয়সা চেয়েছে, ছোট ছোট সেই এইরকম একটা ঘৃণ্য কাজ করেছে। সেখানে একটি যে ব্যাংকিং অর্গানাইজেশনে একজন অ্যাপ্রুভাল, মানে আরবিআই অ্যাপ্রুভাল ব্যাংক, তার স্টাফেরা যে অমানসিক ব্যবহার করলেন একটি মানুষের সঙ্গে, সেটা কে অত্যন্ত ভাবে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, লজ্জিত লাগছে। একটি মানবিক অবস্থাকে, মানে ব্যবসা করতে নেমেছে যারা, তারা ব্যবসার লক্ষ্মী যে কাস্টমার, তার সঙ্গে এরকম ব্যবহার করছে। কিন্তু অদ্ভুত ভাবে একটা অঙ্ক, এই প্রচুর মানুষ যারা এই ইন্টারেস্ট দেন কিংবা দিতে পারছেন না, ইন্টারেস্ট দেন, তার উপরে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাংকের ব্যবসা চলে, কিংবা লোক ঘাট ধাক্কা দিলে তার স্যালারি হয়। মানবিক বোধটুকু তিনি হারিয়েছেন। আমি কি ভেতরে কি পরিস্থিতি হচ্ছে জানি না। দুজন লয়ার মহাশয় আছেন, তারা তো বললেন যে স্থিতি ছেড়ে দাও, উনি যদি এমনি সময়েও ঘটতো, এটাও ঘটানো যায় না, এটাও আইন বিরুদ্ধ। সেটারও আমি যতদূর মনে পড়ে, যে ব্যাংক আগে পার্সোনাল লোন কিংবা বিভিন্ন লোন যদি না কেউ এত, তাদের বাড়িতে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে, মানে নপুংসক সম্প্রদায়ের মানুষকে, কিছু নপুংসক সম্প্রদায়ের মানুষকে সে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে তাদের পয়সা দেওয়াতে, ঘর বাড়ি বেচে দিয়ে পয়সা দেওয়াতে বাধ্য করাতে। এই রকম সংক্রান্ত কিছু মামলা বোধহয় সম্ভবত হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে হয়, তার বিরুদ্ধেই রায় দেয় যে তাকে সময় দিতে হবে, বোধহয় নির্দিষ্ট ভাবে যে তাদের সময় দিতে হয়, সেই সময়ের মধ্যে দিতে না পারলে তাকে নোটিশ করতে হয়, সেই নোটিশ যদি তিনি ফেরত দিতে না পারেন, সেই তার সম্পত্তি সেটাকে বাজেয়াপ্ত করে, যে ব্যাংকের নিয়ম কানুন আছে, যে আরবিআই রুল আছে, সেটা অনুযায়ী নিলাম করে বিক্রি করে সেটার পয়সা ব্যাংক ফেরত পায়, তারপরে বাদ বাকি যেটা যদি অতিরিক্ত পয়সা পাওয়া যায় সেটা সেই মানুষকে ফেরত দেয়। এটা যতটুকু নিয়মের মধ্যে আছে জানি। আর যেটা আর আরবিআই তো গত বছরে করোনা পরিস্থিতির সময় 3 মাসের একটা রিলিফ প্যাকেজ কোথায় অ্যানাউন্স করেছিল, যেটা সমস্ত অর্থনীতিজ্ঞরা মানুষকে, আপনারা এই বিজেপির তৈরি করা এই প্যাকেজের মধ্যে পা দেবেন না, যদি কষ্ট হয় একটু কষ্ট করে সেই ঋণটা দিতে থাকুন, এই প্যাকেজে যদি পা দেন তাহলে কোথাও আপনার ঋণ মুকুব হচ্ছে না, এন্ড অফ দা, সেটা কিন্তু এই টাইমের যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু আপনাকে এন্ড অফ দা টাইমে দিতে হবে, সেটাও গিয়ে কোথাও যুক্ত হবে আপনাকে, বরঞ্চ মরার উপর খাড়া গা হবে, আপনি কষ্ট করে সেটা দিন। এটা প্রশ্ন অ্যাঙ্গেল, এটা অর্থনীতিবিদরা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, মানুষ যাতে যে কোনো অপশনটাই তার পক্ষে যেটা সুবিধা হবে সেটা যেন অ্যাভেল করতে পারে। কিন্তু যেটা ঘটেছে সেটা
অত্যন্ত মানুষ হিসাবে আমি অত্যন্ত মানে লজ্জার জায়গায় দাঁড়িয়ে এটার কোনো শাস্তি আমার মনে হচ্ছে যা বিহেভিয়ার করেছেন ব্যাংকের মানুষরা, সেই কোটি মানুষের কোনো শাস্তি বোধহয় মানবিক খাতায় কম, মানে যেটাই দেওয়া হোক সেটা খুব কম বলে মনে হয় আমার। ওনার কাছে একটু যাবো। অনির্বাণবাবু শুনতে পাচ্ছেন আমার কথা? অনির্বাণবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি অনির্বাণবাবু। এবার আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আজকে যে ব্যাংকগুলো যেভাবে আজকে আমরা দেখছি, যেভাবে জোর করে মানুষের কাছে এক প্রকারের টাকা আদায় করে নেওয়া, ইএমআই আদায় করে নিচ্ছে, এর বিরুদ্ধে সরকারকে দাঁড়ানো কতটা দরকার ছিল, কি মনে করবেন বিষয়টা? আমি বলছি যে ঘটনা আজকে ঘটেছে, যে আপনারা বা সকলে বললেন, এটা তো একটা হয় না, এটা একটা অসভ্যতা হলো। আইন আছে, আইনজ্ঞরা আছেন, তারা বলেছেন মানুষ যে একজন যে ডিফল্টার হয় বা কোনো কারণে সে লোন শোধ দিতে পারেননি, তার জন্য দেশের নির্দিষ্ট আইন আছে, যেতে পারে সমস্ত কর্তৃপক্ষের কাছে যারা ভারতবর্ষের আছে, এবং যিনি ডিফল্ট নোটিশ দেওয়া এবং 1, 2, 3, 4 করে প্রক্রিয়া আছে, তাদের ব্যবস্থা, সম্পত্তি ক্রোক, যেটা বলেছেন মুভেবল আর যেটা মুভেবল নয়, প্রত্যেকটি নির্দিষ্ট আইন আছে। বলে সেই আইন বলেই একটি ব্যাংক একজন ডিফল্টার যে হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেটা না করে এটা তো গুন্ডাগিরি হলো। ফলে যে মানুষটি এই আক্রান্ত হলেন তার এফআইআর করা উচিত, এবং নির্দিষ্ট ভাবে যারা এই ঘটনা ঘটানো তাদের দরকার। কোন সভ্যতা, সভ্য দেশ এটাকে অ্যাডমিট করতে পারে না যে আজকে ঘটনা ঘটেছে। চরম নিন্দনীয়, এবং সকলে মিলেই এই ঘটনার বিরুদ্ধে নিন্দা করা উচিত, এবং যারা এই কাজটা করলেন তাদের শাস্তি হওয়া দরকার। কর্তৃপক্ষ মানে ব্যাংকের ভেতরে ঢুকে, তার মানে কোনো একজন নিচু শ্রেণীর কর্মচারী বিষয়টা সাথে যুক্ত এটা নয়। ফলে যারা যারা যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার, এবং মানুষের কাছেও মেসেজ যাওয়া দরকার, বা যারা এই কাজগুলো করেন তাদের কাছেও মেসেজ যাওয়া দরকার, এটা দেশের আইন পারমিট করে না। সেই দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিশ্চয়ই কর্তৃপক্ষ করবে, জুডিশিয়াল ব্যবস্থা করবে, আইনের ব্যবস্থা করবে, সরকার দায়িত্ব নেবে। সবাই মিলে এটাকে কন্ডেম করতে হবে একমত হয়ে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কোনো আমাদের সহনাগরিকের বিরুদ্ধে এই গুন্ডামি আমরা বরদাস্ত করতে পারি না, কেউ পারেন না। ফলে সকলে মিলে আমরা সেই একই স্ট্যান্ডে থাকা উচিত সকল নাগরিকের, এবং কন্ডেম করা উচিত, শাস্তির ব্যবস্থা করা উচিত। এটা আমার বক্তব্য। ধন্যবাদ। ঠিক কি ঘটেছিল আমরা ব্যাংক কর্তৃপক্ষ এবং যে ব্যক্তি বিপুল শাহ তার আমরা একটি বক্তব্য আমরা এবিপি থেকে আমরা পেয়েছি সৌজন্যে, সেটা একটু আপনাদের দেখাবো, দেখি আমরা আবার আলোচনায় ফিরবো। দেখুন কি হয়েছিল। বরানগর যে ইন্ডাসইন্ড ব্যাংক আছে সেই ব্যাংকের লোন ডিপার্টমেন্টে আর মারধর করেছে ব্যাংকের স্টাফরা, এবং ব্যাংকের যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা। থানায় গেছিলাম, থানা থেকেও আমি কোনো রকম কোনো প্রকার সহযোগিতা পাইনি, উল্টে আমাকে অ্যারেস্ট করার কথা বলা হয়। এটা আমি যারা মনে হয় না মারতো, আমরা সবাই মিলে ওনাকে বার করে দেওয়া হয়েছে। কোভিড সিচুয়েশনে আমাদের কিন্তু স্ট্রিক্টলি মানা আছে, একজনই কাস্টমার ঢুকবে, কাস্টমার সার্ভিস দেবো। উনি ওনার বন্ধু যিনি আছেন তিনিও জোর জবরদস্তি ঢুকে যান। অনেকবার ওনাকে বলেছি আপনি বেরিয়ে যান, আমরা ঠিক আছে, কোনো মনিটরিং যদি কিছু আসে নিশ্চয়ই আপনার প্রোভাইড করা হবে। এটা তো আপনি নিজের মধ্যে রেখে দেবো না, কাস্টমারকে যদি আমার যদি ফেসিলিটি আছে কেন দেবো না। আমরা শোনালাম যে ব্যাংক কর্তৃপক্ষ বলল তিনি জোর করে ব্যাংকে ঢুকে গেছেন, তাই তাকে এইভাবে বের করে দেওয়া হয়েছে। তিনি বললেন যে তাকে কোনো রকম পরিষেবা দেওয়া হচ্ছিল না, তো তাই তিনি ব্যাংকে এসেছিলেন। তো যাই হোক, বিষয়টা যাই ঘটেছে আমরা সেটা তো আমরা দেখলাম। ব্যাংকে কেউ ঢুকে গেলে কি গার্ড ধরে বের করে দেওয়ার অধিকার আছে নাকি ব্যাংকের লোকের? বস্তানি হচ্ছে নাকি পশ্চিমবঙ্গে? কথা হতে পারে, কোনো সমস্যা হতে পারে, কথা বললে সব মেটে। সভ্য দেশে কোনো কথা বললে মিটবে না, এরকম কোনো সমস্যা আছে বলে আমরা বিশ্বাস করি না। পিটিয়ে বের করে দিতে হবে, এটা হয় নাকি? সেটাই 100 বার আমরা এর বিরোধিতা করি, এবং আমরা আজকে কমন ম্যান, সাধারণ মানুষের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আবার প্রীতম বাবুকে যাও। প্রীতম বাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, তখন একটু আমাদের অসুবিধা হচ্ছিল শুনতে। ধন্যবাদ। হ্যাঁ প্রীতম বাবু, আমি একটা কথা, আপনি একজন অ্যাডভোকেট, তো আপনার কাছে আমি জানতে চাইবো, যদি এরকম কোনো সমস্যা, যদি কোনো গ্রাহক পড়ে যে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জোর করছে, বা তাকে ফোন করে হ্যারেস্ট করা হচ্ছে, বা তাকে ধরুন ব্যাংক থেকে লোক পাঠিয়ে তাকে টর্চার করা হচ্ছে, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে, সেখানে সেই গ্রাহক কি করতে পারে? মানে আমাদের দর্শকদের জন্য যদি আপনি সেই বিষয়টা নিয়ে একটু দেখুন, বলেন। আইনত একজন গ্রাহক
যে লোন নিয়েছে তার দায়িত্ব পড়ে তার লোন পেমেন্ট করা, এটা তার দায়িত্ব। অনাদায়ে নানান পদ্ধতি আছে, সেটা ব্যাংক নিতে পারে। কিন্তু এই যে আপনারা যেটা দেখালেন বা এই যে পরিপ্রেক্ষিতে কথাটা হচ্ছে যে এত কিছু জোর জবরদস্তি, জোর জুলুম, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা দীর্ঘদিন ধরে ব্যাংকের একটা মানে এই গুন্ডা পোষা, মানে এই কথাটা আমি ব্যবহার করলাম এই কারণে, কারণ সুপ্রিম কোর্ট তার অর্ডারেও বলছে গুন্ডাজ হিসাবে বলা হচ্ছে এখানে। তো পোষার একটা স্বভাব ব্যাংকের আছে। ব্যাংকরা কি করে, এগুলো আউটসোর্স করে এজেন্সির নামে বা কালেকশন এজেন্সির নামে। এদের কোনো ব্যাংক কোনো লায়াবিলিটি নিতে চায় না, ব্যাংকের সঙ্গে এদের কোনো ধরনের লেনদেন নেই। এরা ব্যাংকের একটা ওই ইয়ে হয় আপনার নানান টার্গেট সেট করে দেয়, সেই টার্গেটের উপরে বেস করে ওরা রিকভার করতে যায়। এবার এই সিচুয়েশনে কোনো গ্রাহক পড়ে, দুটো কাজ ইমিডিয়েটলি করা উচিত। থানায় গিয়ে একটি কমপ্লেন লজ করা উচিত, তার উপরে বেস করে আপনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন, যার মর্মে অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এই সমস্ত ক্ষেত্রে। অথবা আপনি কনজিউমার ফোরামে গিয়ে দরখাস্ত করতে পারেন এই সমস্ত হ্যারাসমেন্টের। এবং অবশ্যই এই সমস্ত হ্যারাসমেন্ট যদি প্রমাণ করা যায় কোর্টে, সেক্ষেত্রে কল রেকর্ডস থাকতে পারে যেখানে হুমকির কল আসে অনেক সময়, যেখানে এখনকার দিনে বাড়িতে অনেক সময় মেল চলে আসে ভিডিও তুলে, এই রেকর্ডস বা ছবি ভিডিও দিয়ে বা এই যে আপনারা যে ভিডিওটা দেখালেন, এইগুলো প্রমাণ হিসেবে অবশ্যই তারা সুরাহা পাবেন। এবং ভারতবর্ষের আইন যথেষ্ট দৃঢ় এই বিষয়ে, এবং সবসময় 2007 সালের প্যারেন্ট জাজমেন্ট আমাদের এখনো পর্যন্ত সেটাই হোল্ড করছে ফিল্ডে, যে কোন রকম গুন্ডাগিরি ব্যাংক পারে না কোনো গ্রাহক থেকে ইএমআই আদায়ের নাম। ধন্যবাদ। শান্তনু বাবুর কাছে একটু যাবো, তিনিও অ্যাডভোকেট। তো তার কাছে আমি জানতে চাইবো যে যদি এই রকম ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে এই গ্রাহকগুলো কি কোনো পরিষেবা বা কোনো সুযোগ সুবিধা পেতে পারে, এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পেতে পারে? কারণ প্রথম যে ফার্স্টে যে লকডাউনে কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘোষণা করা হয়নি, যেহেতু এটা রাজ্য সরকারের নেতৃত্বে লকডাউন করা হচ্ছে বা আংশিক লকডাউন রয়েছে। তো সেক্ষেত্রে কি এরকম কোনো প্রভিশন আছে? না না, এটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের ব্যাপার নয়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করা হয়েছে, সেই অ্যাপিলটা বোধহয় পিছিয়ে আবার জুন মাসে করা হয়েছে, মানে অ্যাপিলটা সুপ্রিম কোর্ট জুন মাসে ফিক্সড করেছেন। দেখুন, 3-4টে জিনিস। একটা হচ্ছে, একটা ভদ্র দেশে একটা ভদ্র মানুষ যদি টর্চার্ড হয়, যে কোনো কারণে হোক, তার ফার্স্ট যে প্রথম যে যাওয়ার জায়গা সেটা হচ্ছে থানা, পুলিশ। তা পুলিশের ভূমিকাটা দেখুন, পুলিশ কোনো ব্যবস্থা তো নিলই না, এফআইআর নিল না, জিডি নিল না, এবং তার সাথে যে ভদ্রলোক কমপ্লেন করতে গেছেন তাকেই বলছে ভরে দেবেন। মানে অবস্থাটা আপনি ভাবুন, যারা সভ্য দেশে আমরা আছি, সভ্য পুলিশের ভূমিকাটা দেখুন আপনি, যে পুলিশ বলছেন যে তুমি কমপ্লেন করতে হলে আমি তোমাকে ভরে দেবো। তাহলে মানুষ যাবে কোথায়? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, যে লয়ার বন্ধু যেটা বললেন ঠিক আছে, তার সাথে আমি আরেকটা জিনিস যোগ করবো, যে ব্যাংকের রিজার্ভ ব্যাংকের অ্যাম্বুজমেন্ট আছে, সেখানেও কমপ্লেন করতে পারেন পুরো ঘটনাগুলো জানিয়ে। কারণ কোনোভাবেই ব্যাংক এই জিনিস করতে পারে না। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসগুলো কমপ্লেন তো পড়ে থাকে, কোনো কমপ্লেন করলে সেটা পড়েই থাকবে, সেটা কি আর কোনো সলভের জায়গায় যাবে? না, সলভ করার জন্য আমার যে বন্ধুবর যেটা বললেন সেটা ঠিক, যে আমাকে ওরা প্রসিড করতে হবে। আমি একটা কমপ্লেন করে বসে থাকলাম, তাহলে এবার অনেক জায়গা আছে, পুলিশের বিরুদ্ধে উনি কমপ্লেন করুন লালবাজারে, সিপির কাছে, ডিসির কাছে, যে পুলিশ আমি গিয়েছিলাম, পুলিশ কেন স্টেপ নেয়নি কেন। এখন প্রত্যেকটা থানায় একটা করে সিসিটিভি আছে। দেখুন, পুলিশ এটা করবে, কারণ আমাদের যে পুলিশ সিস্টেম, পিআরবি বলুন, সিআরবি বলুন, ইভেন সিআরপিসি বলুন, আমাদের পুলিশ সিস্টেমটা ইংরেজি আমাদের সিস্টেম, পরিবর্তন কিছু হয়নি। সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কোর্ট অনেক চেষ্টা করছে, আমি নতুন সেকশন করেছেন সিআরপিসিতে 41A যে পুলিশ জুম করে কাউকে অ্যারেস্ট করবেন না, তাকে ডাকবেন, তার সাথে কথা বলবেন, এবং পুলিশ যদি স্যাটিসফাইড হন সামথিং ইন দ্য কমপ্লেন্ট, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবেন। আজকে সকালে আমার কাছে একটা কেস এসেছে, আজকে সকালে, এবং তার আমি কমপ্লেনও করেছি সিপির কাছে, যে 41A কমপ্লাই করেছেন, পুলিশ স্ট্যাম্প মেরে এন্ডোর্স করে দেননি, বলেছেন টাকা দিলে উনি স্ট্যাম্প মেরে দেবেন।
আর 41 এই এন্ডোর্সমেন্ট না থাকলে সেই ভদ্রলোক কিন্তু বেল পাবেন না। আজকে সকালের কথা বলছি আমি, এটা বাদ দিই। তাহলে আমাদের ভদ্রলোকদের যে ল অ্যাবাইডিং সিটিজেন, তারা তো রাস্তায় পিস্তল নিয়ে ঘুরতে পারবে না। তাহলে তাদের প্রথম জায়গা হচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু এখানে এসব ক্ষেত্রে জেনারেলি দেখা যাচ্ছে কোনো হেল্প করেন না। এর কারণ কি, সেটা তো সরকারের দায়িত্ব খুঁজে বের করা। পুলিশ কোনো হেল্প করেন না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি, যদি কেউ মনে করেন যে আমি শেষ দেখে ছাড়বো, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। এবং আমার বন্ধুবর যেটা বলেন একদম ঠিক, যে হাইকোর্ট, রিট, কনজিউমার ফোরাম, ব্যাংকে বোঝাতে হবে যে তোমরা আইনের ঊর্ধ্বে নও, তোমরা আমার টাকাতে মায়না পাও, আমার টাকাতে ব্যাংক চালাও। ডিফল্ট করলে তার জন্য স্পেসিফিক আইন আছে, সে আইনে ব্যাংক তার ব্যবস্থা গ্রহণ করুক, তার টাকা আদায় করুক। অফকোর্স দ্য মানি ইজ পাবলিক মানি, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দ্য ওয়ে দে আর ডুইং, সেই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া উচিত। এবং সরকারের উচিত, সরকার যদি সদিচ্ছা থাকে, সরকারের আজকেই উচিত বিধানসভার ওসিকে কল করা, রিপোর্ট চাওয়া, কেন উনি এফআইআর নেননি তার এক্সপ্লেনেশন নিতে চাওয়া। আমি এফআইআর করতে গেছি, হয়তো আমি মিথ্যে এফআইআর করতে গেছি, পুলিশের দায়িত্ব এনকোয়ারি করা। আমার মিথ্যে এফআইআর হলে তার স্পেসিফিক প্রভিশন আছে সিআরপিসিতে, পুলিশ আমার এগেইনস্টে নিশ্চয়ই প্রসিডিং ইনিশিয়েট করবে যে আমি মিথ্যে অভিযোগ করেছি। কিন্তু পুলিশের দায়িত্ব এনকোয়ারি করা, কেন এনকোয়ারি করলেন না, কেন পুলিশ কোনো কেস চালু করলেন না, এর দায়িত্ব কিন্তু সরকারের। এবং সরকারের এখানে বিশেষ করে ভূমিকা নেওয়া উচিত। তার কারণ সরকার যদি এগুলোতে চোখ বুজে থাকে, তাহলে টোটাল সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং তাহলে যেটা হবে, ইংরেজি আমরা যে সিস্টেমে চলছে সেভাবে চলবে, সাধারণ মানুষ সুরাহা পাবেন না, কোনো রকম হেল্প পাবেন না। আমরা প্রদীপ বাবুর কাছে একটু যাব। প্রদীপ বাবু, আজকে সরকারের ওপর কথা বলা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন নীরব, তো কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে না যে মানুষগুলো যারা এরকম ধরনের বিপদের মধ্যে রয়েছে, সেখানে প্রশাসনকে বা সরকারকে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া দরকার, এগুলো এই বিষয়ের উপর? দীপঙ্কর, আমি একটা তোমার মাধ্যমে লয়ার যে দুজন আছেন তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি এই বিষয়টা অতটা ভালো জানি না, সেই জন্য আমি একটু জানতেও চাই তার সঙ্গে সঙ্গে। ব্যাংকের যিনি ম্যানেজার, যাকে ইন্টারভিউ নেওয়া হলো, তিনি বললেন যে অন্য এক ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি প্রবেশ করেছিল। ঠিক আছে, তা আমি সেটাকে ইগনোরই করছি, কিন্তু আবার যদি ধরে নিই, তাহলে ওনার ঢোকার কথা একজনের, ঢুকেছেন দুজন, জোর করে ঢুকেছেন বলছে। লয়ার বন্ধু দুজন আছেন, আচ্ছা আমি জানতে চাই, ধরুন অভিযুক্ত যে অভিযোগ করছে, যেটা নেওয়া হয়নি পুলিশের কাছে, এবার ব্যাংক যদি এই অভিযুক্তদের বিরুদ্ধে ওইরকম কিছু অভিযোগ করে যে একজনের ঢোকার নিয়ম ছিল, এই প্যান্ডামিক সিচুয়েশন আরেকজন জোর করে ঢুকেছে, পুলিশ কোথাও ব্যালেন্স করছে। আর ঘটনাকে, আমার সহ নাগরিককে আমি সবসময় তার পাশে আছি, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে আমি নিন্দা প্রকাশ করছি। নিন্দা মানে কি বলবো, যতটা বলছি ততটাও কম বলা হচ্ছে মনে হচ্ছে। আপনারা যদি একটু সঠিক গাইডলাইন দেন যে উনি, আমি কোথাও বুঝলাম একটা চালাকি আছে ব্যাংক ম্যানেজারের কথায়, তা এইটাকে যদি উনি ফেস করতে কিভাবে, মানে রাস্তার এর কি, মানে এ তো দেখলাম যে উনি যদি ডায়েরি করেন, ওনার যদি ডায়েরি করেন, তাহলে ব্যাংক ম্যানেজাররা একটা ডায়েরি করবে যে উনি এই করোনা বলে এই আইন মানেননি, সেই জন্য ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে পারবে। সেটা তার তো একে অপরের বিরুদ্ধে দুটোতেই চার্জ এনকোয়ারি হয়ে যাবে। প্রবলেমটা হলো আমি ঠিক সঠিকভাবে আইনটা কি আছে, কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, কিংবা সঠিকভাবে ওই সহনাগরিক আইনের পথ দেখানো যায়, সেটা আপনারা দৃষ্টি আলোকপাত করেন ভালো হয়। শান্তনুবাবু কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি ধরে নিচ্ছি যে ভদ্রলোক কমপ্লেন করছেন বা ঘাড় ধাক্কা খেয়েছেন তিনি অপরাধী। সেটাও যদি হয়, পুলিশ কেন, পুলিশের এনকোয়ারি সিস্টেমটা কি, ইনভেস্টিগেশনের সিস্টেম কি, এনকোয়ারি সিস্টেম কি? পুলিশ তো যাবে, পুলিশ দেখবে এখন প্রত্যেক ব্যাংকে সিসিটিভি আছে, বা যারা গ্রাহক আছে, বা যারা ওখানে সিকিউরিটি আছে, বা যারা স্টাফ আছে, পুলিশ ক্যান গ্রিল দেম। পুলিশ জিজ্ঞেস করতে পারবে পুলিশ কি কোনো ব্যবস্থা নিল, কোনো আমি বলছি না যে এই ভদ্রলোক, আমি ধরে নিচ্ছি
এ ভদ্রলোকই বদমাস, ভদ্রলোকই নিজের ডিফল্ট করেছেন এবং সেটাকে ঢাকবার জন্য একটা নাটক করছে। যদি আমি এটা ধরেও নিই ব্যাংকের ম্যানেজারের কথা অনুযায়ী, তাহলে তো পুলিশের দায়িত্ব, পুলিশ ফোর্স কেন, পুলিশের তো দায়িত্ব খুঁজে বের করা ঘটনাটা কি, পুলিশে কি সেই ভূমিকাটা পালন করলেন? আমি তো চাইছি যে সত্যটা উদ্ঘাটন হোক, ঘটনাটা কি ঘটলো। আমি একটা ব্যাংক, এটা কোনো প্রাইভেট বাড়ি নয়, একটা ব্যাংক মানে পাবলিক, আমি সেখানে গেলাম, আমার ধাক্কা দিয়ে ঠেলে বের করে দেওয়া হলো। এটা ভদ্র সমাজে পুলিশের তো দায়িত্ব এনকোয়ারি করা, পুলিশের দায়িত্ব দোষীকে খুঁজে বের করা, পুলিশের তো এটাও দায়িত্ব যে খুঁজে বের করুক যে তুমি মিথ্যা কথা বলছো, ব্যাংকের কোনো দোষ নেই। তো এই ফলস এভিডেন্স দেওয়ার জন্য, আমার গাইড করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি, তোমার কাছে প্রসিডিং স্টার্ট করছি। লট সেকশনস আর দেয়ার ইন সিআরপিসি এন্ড আইপিসি। পুলিশ তো করতে পারে না, পুলিশ কেন সেটা করলেন না? পুলিশ যদি ব্যালেন্স করে সব চলতে হয় যে ব্যাংকের ম্যানেজার কেস চালু করবো না, তোমার কথা শুনে কেস চালু করবো না, অথবা করলে দুটোই কেস চালু হচ্ছে। আমরা যারা প্র্যাকটিস করি, ইন পার্টিকুলার যারা ক্রিমিনাল লয়ে প্র্যাকটিস করি, আমরা দেখছি পুলিশ নিজে কাউন্টার কেস করিয়ে দিচ্ছে, বা থানাতে কেউ কমপ্লেন করতে গেছে, পুলিশ তাকে বসিয়ে গল্প করতে করতে অপোজিট পার্টি যদি ইনফ্লুয়েন্সিয়াল হয় তাকে দিয়ে কমপ্লেন কম তারটা করাচ্ছে অ্যাজ ইফ ইট ইজ এ কাউন্টার কেস, বাট ইট ইজ এ জেনুইন কেস। ঘটনা হচ্ছে যে পুলিশের ভূমিকাটা তো একটা বড় ব্যাপার। কারণ আমরা আমার যদি, আমি অ্যাজ এ লয়ার, আপনি একজন পলিটিক্যাল লিডার, উনি একজন লয়ার, আমরা কোথায় ফাঁস যাবো? আমরা দিকে পাড়ায় গিয়ে ক্লাবের লোকদের নিয়ে এসে মারামারি করবো না? অ্যাজ এ সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেন, তা আমরা যাবো পুলিশের কাছে। পুলিশের একটা ডিউটি, আমি জানি পুলিশ অনেক কনস্ট্যান্টের মধ্যে কাজ করে আমাদের দেশে, স্টিল ইট ইজ দেয়ার ডিউটি টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, টু রিভিল দ্য ট্রুথ। তাহলে আমরা কনফিডেন্স কোথা থেকে পাবো? ধন্যবাদ। আমাদের প্রদীপ বাবু, আপনি কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? দুঃখজনক ঘটনা। উনি যে পদ্ধতি বললেন সেই পদ্ধতিতেই চলা উচিত। এটা প্রশাসনের তো এটা ডায়েরি নেওয়া উচিত ছিল। যদি ডায়েরি না নিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। আবার তো উনি আবার এই অপশনও বললেন, যেটার আমি ভয় পাচ্ছি, যে যদি ব্যাংকও ডায়েরি করে তাহলে ওই যেমন ক্রস একটা ডায়েরির প্রক্রিয়া নাকি পুলিশও প্রশাসনিক নাকি এটা হয়, করানো হয়। এটাতে মানে আমি কনফিউজ। এটা নিয়ে আমি এক্ষুনি সরকার থেকে তো কিছু বলতে পারবো না, প্রশাসন থেকে যত ভোটে দেখুন ওনারা লয়ার, ওনারা তো বলছেন ওনাদের কাছে এভিডেন্স আছে তাই বলছেন। দেখুন যেটা ঘটনা সেটা ব্যাটা আমার মানতে কোনো দ্বিধা নেই, এটা আনলেই ভালো হয়, এইরকম ঘটনা না ঘটতে হয়। আর এরকম যদি ঘটনা ঘটে থাকে তার জন্য আমি লজ্জিত। ধন্যবাদ। শান্তনু সিং, আইনজীবী এবং হিন্দু সংহতির সহ সভাপতি, তিনি এই বিষয়ে মন্তব্য রাখলেন। আমি এবার অনির্বাণ ভট্টাচার্যের কাছে যাবো। অনির্বাণ বাবু শুনতে পাচ্ছেন? অনির্বাণ বাবু, আপনার কি মতামত? আপনার মনে হচ্ছে না যে এক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে আরো বেশি তৎপর হওয়া দরকার? ভোট নেওয়ার সময় তো আজকে নেতারা সবাই বাড়িতে আসে এবং সব মানুষকে অনেক অনেক আশ্বাস দেখিয়ে যায়, কিন্তু যে জায়গায় পার্টিকুলার ইস্যুগুলো হয় মানুষের, সেই ইস্যুস জায়গাগুলোতে কেন সরকার বা এই নেতাগুলো কেন পিছিয়ে রয়েছে, কি বলবেন? না, সরকারের তো ভূমিকা আছেই। এখন কি হবে এক্ষেত্রে, কি হয় যে ব্যাংকের ম্যানেজার যে কথাটা বললো, কি করতে পারে হচ্ছে প্যান্ডেমিক অ্যাক্ট, ডিজাস্টার অ্যাক্ট, এই তো আছে। লকডাউনে আমি যদি এমন কোনো কাজ করি, এই কাজটা এই আইনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এই কেস দিতে পারে। এরকম অনেক কেস মমতা ব্যানার্জির সাথে দিয়েছে। থেকে রেশনের প্রশ্ন আছে, এখন তো ভ্যাকসিনের প্রশ্ন আছে, সেগুলো আছে, সে দেবে, তাতে অসুবিধা নেই। কিন্তু একজন মানুষের, নাগরিকের অধিকার, সেইটাকে তো রক্ষা করতে হবে। ফলে যারা আইনজীবী আছেন তারা বলেছেন যে অধিকার কতটা আছে, সে কত পর্যন্ত যেতে পারে, আইনের আওতায় তার কত কিছু যাওয়া উচিত, আর একজন নাগরিকের কি কোন অধিকার আছে, তার সুরক্ষা আছে, তার দেশের আইন তাকে কতটা সুরক্ষিত করতে, আমাদের মতো একটা গণতন্ত্র আছে তার ব্যবস্থা। ফলে এখনো দেশে আইন তাতে অনেক রক্ষা কবচ নাগরিকের, তার প্রশ্নে ওনার যাওয়া উচিত। ঘটনাটা কি, ব্যাংকের ম্যানেজারের স্টেটমেন্ট একেবারে বিপরীত। ফলে বিষয়টি অবশ্যই এনকোয়ারি হওয়া উচিত,
পুলিশের, কিন্তু পুলিশের ভূমিকাটা ন্যাক্কারজনক। প্রশাসন যদি সাধারণ লোকের পাশে না থাকে, একটা ব্যাংক মানে তার একটা ব্যবস্থা, যেটা অর্গানাইজড একটা ব্যবস্থা, কিন্তু একজন নাগরিক সে হচ্ছে একা, ফলে সে সবসময় প্রশাসন তার পাশে থেকে অন্তত প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক, যারা দোষী তাদের প্রশ্নে সরকার ব্যবস্থা নিক, এটা হওয়া উচিত। এবং সরকারের তো ভূমিকা নিতেই হবে। এত এই সময়কালে দাঁড়িয়ে গভর্নমেন্ট যদি অ্যাক্ট না করে, তাহলে তো নাগরিকরা অসহায়। প্রাইভেট ব্যাংক, আমি এটা বাজে কথাই বলছি, বাদদামি আমরা জানি, ফলে সেখানে দাঁড়িয়ে সরকারকে অবশ্যই ভূমিকা, আর যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও হচ্ছে ভূমিকা নেওয়া উচিত। যে মানুষটি এই আক্রান্ত হয়েছেন, অসহায় অবস্থায় আছেন, যদি জনপ্রতিনিধি সরকার তাদের পাশে থাকবে, এটা আশা করবো আমরা এই সময়। যদি কেউ না থাকে, আমরা আছি, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা নিশ্চয়ই পাশে দাঁড়াবো, আইনগত সহযোগিতা যা যা সহযোগিতা লাগে দেবো আমরা। অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় তার ব্যাপারে আমরা আছি। একটা কথা আপনি ঠিকই বললেন অনির্বাণ বাবু, নাগরিকরা বড় একা, কারণ যে কোনো সমস্যা কিন্তু এই নাগরিকদেরই ফেস করতে হয়। কারণ যারা কোনো উচ্চ র্যাঙ্কের যারা মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে সব রকম আইনি সুবিধাও পাওয়া যায়, সব রকমভাবে তারা হাইলাইটেও হয় এবং সব জিনিস সবার নজরে চলে আসে। কিন্তু এই নাগরিক যারা সত্যি খুব একা। আজকে এই ইস্যুটা হাইলাইট হয়েছে, এমন কিছু ঘটনা হয়েছে, মিডিয়া সেটাকে ধরেছে বলে আজকে আমরা দেখেছি, আমরা জানতে পারছি। কিন্তু রোজ এরকম কত ঘটনা ঘটে যাচ্ছে এই লকডাউনের সময়, যেগুলো হয়তো আমরা জানতেও পারছি না এবং যে ইস্যুগুলো হয়তো আমরা বুঝতেও পারছি না। তাই আমরা এই রকম ইস্যুসগুলোকে নিয়ে এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি এবং আপনাদেরকে আলাপ বিচার বিবেচনার মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করি। আমাদের সাথে প্রীতমবাবু রয়েছে, আমি আরেকবার প্রীতমবাবুকে যাব। তিনি অ্যাডভোকেট, তো তার কাছে আমি জানতে চাইবো যে আজকে ধরুন যদি এইভাবে লকডাউন আরও যদি দীর্ঘায়িত হয় বা লকডাউন যদি বাড়ে, তাহলে কি যদি ধরুন 2 মাস 3 মাস যদি কোনো এক ব্যক্তির ইএমআই ফেল করে, তো আগামী দিনে তাহলে কি তার উপরে কোনো আইনত ব্যবস্থা কি কি নেওয়া যেতে পারে? মানে তারা ব্যাংক কি নিতে পারে বা একজন গ্রাহক হিসাবে সে কিভাবে সেটাকে ফেস করতে পারে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আপনার এই প্রশ্নের আসার আগে আমি জাস্ট আমার স্যার যিনি তার সঙ্গে আমি সহমত পোষণ করে একটা কথা অ্যাড করতে চাই। যখন ওই পুলিশের কমপ্লেন্ট আছেন, পুলিশ কমপ্লেন্ট রেজিস্টারের কথা বলছেন, এনকোয়ারির কথা, আপনি যখন আপনারা যেটা আপনাদের কাছে দেখাচ্ছেন কথা, মানে অসামঞ্জস্য কথাবার্তা ব্যাংক ম্যানেজারের। একবার ব্যাংক ম্যানেজার বলছে যে 2-3 জন লোক ঢুকে গেছে, আবার বলছে মোরাটোরিয়ামের কথা। আদতে কি ওনাকে ডাকা হয়েছিল ব্যাংকে, না ব্যাংক থেকে লোক গিয়ে ওনাকে কলার ধরে নিয়ে এসেছিল? এই জিনিসগুলো প্রকাশনো, এনকোয়ারি ইজ আ মাস্ট, যেটা স্যার এখনই বললেন। আর আপনার প্রশ্নে যদি আসি আমি, তাহলে প্রথম যখন লকডাউনটা শুরু হয় 2020 সালের মাস থেকে, তারপরে সুপ্রিম কোর্টের কিছু আসে যেখানে যার উপরে বেস করে কেন্দ্রীয় সরকার, যারা ব্যাংককে বেসিক্যালি কন্ট্রোল করে আরবিআই গাইডলাইন্স এর মাধ্যমে, তারা একটা মোরাটোরিয়াম কথা বলে। 3 মাস মোরাটোরিয়াম মানে কি, ওই 3 মাসটা স্থগিত হলো, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল 3 মাস। যখন ধরুন 60টা ইএমআই দিতে হচ্ছে, এক্ষেত্রে মাঝখানে 3টে বেরিয়ে গিয়ে ওটা 63 নম্বরে চলে গেল, মানে ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, ওটা কিন্তু কোনো রিল্যাক্সেশন হলো না। তো এইরকম কিছু মোরাটোরিয়ামের কথা গভর্নমেন্ট এই গাইডলাইন্স বলেছিলেন, যেটা অলরেডি ওভার। এখন কিন্তু সেটা এক্সটেন্ডেড হয়েছে বলে আমার অন্তত জানা নেই। সুপ্রিমটা আছে, অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক কিন্তু কোনো রেস্ট্রিকটিভ মোডে নেই। কোনো ধরনের রেস্ট্রিকশনস ব্যাংকে নেই যে ইএমআই না নিলেও চলবে, বা নিলে কতটা নেওয়া যাবে, বা রিল্যাক্সেশন কতটা করা। সেক্ষেত্রে ব্যাংক কিন্তু তার নিজস্ব পদ্ধতি যেগুলো আছে, রিকভারি আইনের মাধ্যমে, সারফেসি আইনের মাধ্যমে ব্যাংক কিন্তু প্রসিড করতে পারে। বাট আবারও বলছি, রেসপন্সিবিলিটি বড়োয়ারদেরও, যারা টাকা ধার নিচ্ছে টাকা পরিশোধ করার। কিন্তু অবশ্যই ইন এক্সেপশন, যেটা আমাদের এখন কোভিড সিচুয়েশন চলছে, এখানে কিন্তু আরবিআই গাইডলাইন্স অনুযায়ী ব্যাংক শিথিলতা দেখানো উচিত। এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, এটা একটা সোশ্যাল জাস্টিস। ব্যাংক সবসময় হচ্ছে
ইটস আ সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে ব্যাংকের। শুধুমাত্র প্রফিট সিকে আপনি আরেকজন আমাদের প্যানেলিস্ট বললেন যে প্রাইভেট ব্যাংক বলে হয়তো হচ্ছে না, এটা কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকগুলো একাধারে একই জিনিস করে থাকে। তো আমাদের রেসপন্সিবিলিটি অন সবসময় সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো কাজেই শুধুমাত্র গলায় পাড়া দিয়ে টাকা উদ্ধার করা তাদের কিছু নয়, এই সিচুয়েশনটাকে তাদেরকে সঠিকভাবে হতে হবে, যেরকম সবাই আমরা হ্যান্ডেল করছি নিজে নিজের মতো। ধন্যবাদ। শান্তনুবাবু আমাদের সাথে রয়েছেন। শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ শান্তনুবাবু, আমি হ্যালো, আরেকটা হ্যাঁ শুনতে প্রশ্ন, পাচ্ছি। হ্যাঁ শান্তনুবাবু, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ধরুন আজকে এই ব্যাংকগুলো সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক দুটো ব্যাংক রয়েছে, তো এক্ষেত্রে কি সরকারি ব্যাংকের ক্ষেত্রে নিয়ম কিছু আলাদা হয় বা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে নিয়ম কিছু আলাদা হয়, এরকম কিছু কি কোনো ব্যাপার হয়? না, প্রথমত নিয়ম কোনো আলাদা হয় না, কিন্তু আমার লয়ার তার সাথে একমত। এগুলো একটু শুধুমাত্র আইনের মাধ্যমে না গিয়ে সোশ্যাল জাস্টিস হিসেবে ট্রিট করা উচিত। আমি বলছি, প্যান্ডামিক সিচুয়েশন 2020 থেকে শুরু হলো, প্রেসিডেন্টের মায়না কমেছে? কমেনি। কোন সরকারি কর্মচারীর মায়না কমেনি। এরকম ধরাচ্ছে কোন মায়না কমেছে? সুযোগ সুবিধা কমেনি। ব্যাপারটা এমন গভর্নমেন্টটা জানো, বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা যে কোনো স্টেট বলুন, গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট ইজ ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি। এই প্যান্ডামিক সিচুয়েশনেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোন মায়না বাড়ছে থেকে। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর, আপনারা যে অর্গানাইজ সেক্টর, যে লেবার ফোর্স বা ওয়ার্কিং ফোর্স কাজ করে, তো টোটাল যে লেবার ফোর্স বা ওয়ার্কিং ফোর্স তাহলে 7%, এবং 7%-এর মধ্যে সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং টাটা বিড়লাদের মতন যে বড় বড় সেক্টর তার কর্মচারী, মানে 93% কিন্তু আর অর্গানাইজ সেক্টরে কাজ করেন, এবং তাদের জন্য কিন্তু সরকারের কোনো ভাবনা নেই। এটা যদি দেখা যায়, করা যেত যে ঠিক আছে ভাই, এই কয়দিনের জন্য মনিটরিয়াম 60 মাসের জায়গায় 63 মাস দিতে হবে, 3 মাস কিন্তু আমাকে ছাড়া হলো না, বা 3 মাসের জন্য কিন্তু আমাকে ইন্টারেস্ট কম দেওয়া হলো না। কিন্তু ওই সময় কিন্তু কোনো গভর্নমেন্ট নেই। আজকে গভর্নমেন্টের এই যে লকডাউন চলছে, বছর দীর্ঘদিন লকডাউন চলেছে, সরকারি কোনো কর্মচারী, কোনো টিচার, সরকার তাদের মায়না কেটেছেন? সরকার তাদের কোন রকম সুবিধা কন্ট্রোল করেছেন? করেননি। টোটাল ইনজাস্টিস টু দ্য সোসাইটি ফর দ্য গভর্নমেন্ট। সরকারগুলো সব করে সরকার, দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি। এই জায়গাটাতে আমি আছেও যে সুশ্রী মমতা ব্যানার্জি অন্তত একটা জিনিস করেছেন, 2 দিন পর পর গভর্নমেন্ট এমপ্লয়িদের মায়না বাড়ানো, এটা অন্তত বন্ধ রেখেছেন। তো ভাবতে হবে আজকে যখন এরকম সিচুয়েশন, সরকারি কর্মীদের মায়না বেড়েছে, তারা বিভিন্ন সুবিধা পাচ্ছেন, কিন্তু আনঅর্গানাইজ সেক্টর পাচ্ছে। যে ব্যাংক যে শুরু হলো, গন্ডগোল শুরু, ভদ্রলোক যিনি ইএমআই দিতে পারলেন না, কিন্তু চাকরির সিকিউরিটি নেই, ব্যবসার সিকিউরিটি নেই। এই যোগে উচিত চিন্তা ভাবনা করা ফর দ্য সোসাইটি। এই সোসাইটি যদি চিন্তা ভাবনা না করা যায়, তাহলে সরকারটা ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে পড়ে থাকবে, ফর দ্য হ্যাভস হয়ে পড়ে থাকবে। সাধারণ সমাজের জন্য কিন্তু তার কোনো ভূমিকা পালিত হবে না। ধন্যবাদ। অনির্বাণ বাবু কাছে একটু জানবো। অনির্বাণ বাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ অনির্বাণ বাবু, একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আজকে যেভাবে মানুষগুলো দুর্দশা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে থেকে যে কোনো সরকার পক্ষই হোক, তারা কিন্তু সব রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মানুষের পাশে কোথাও না কোথাও তারা কিন্তু থাকতে পারছে না। তো এই বিষয়ে আপনি একজন বিরোধী পক্ষের সিপিআইএম এর একজন প্রতিনিধিত্ব করছেন, তো কি মনে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন এখানে? এত অমানবিক সরকার ভারতবর্ষে কোথাও আসেনি আজ পর্যন্ত। মানে 47 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখন যে বিজেপির যে গভর্নমেন্ট আছে সেন্ট্রালে, তাদের মতো অমানবিক
আসেন। আপনি প্রথম লকডাউন 4 ঘন্টা নোটিশে, কিভাবে পরিযায়ী শ্রমিকরা রেলে মারা গেল, কিভাবে কি ঘটনা ছিল সবাই জানে ভারতবর্ষে, এ টু জেড। আমরা দাবি করেছিলাম যে 7,500 টাকা করে সমস্ত পরিবার যারা আয়কর দেন না তাদের দিতে হবে। 6 মাস বিদ্যুতের বিল 3 মাসের মকুবের কথা আমরা রাজ্য সরকারকে বলেছিলাম। আমরা বলেছিলাম 35 কেজি করে খাদ্যশস্য পরিবারগুলোকে দিতে হবে। একটা সিঙ্গেল দাবি সরকার মানে। এত অমানবিক সরকার আমাদের দেশে কোনোদিন আসেনি। এখনো ধর 2 কোটি টাকার যে প্যাকেজ ওরা দিয়েছিল, সেই প্যাকেজে কোথাও ভারতবর্ষের গরিব মানুষ, ছোট ব্যবসায়ী অস্তিত্বই ছিল না। শুধুমাত্র আদানি আম্বানিদের সুবিধা করবার জন্য এই প্যাকেজ, এবং সেই সুবিধা বড় ব্যবসায়ী, ছোট মাঝারি ব্যবসায়ীরা কোনো সুযোগ পায়নি, ভারতবর্ষের সাধারণ মানুষ সুযোগ পায়নি। আর রাজ্য সরকারের প্রশ্ন এখানে আছে, রাজ্য সরকারেরও বড় ভূমিকা ছিল, সেইখানে রাজ্য সরকার সেই ভূমিকা গ্রহণ করতে পারেননি। এখনো পর্যন্ত 7,500 টাকা করে পরিবারগুলোকে দেওয়ার কথা, রেশনের কথা, অন্য যে 4-5টা দাবি আমরা করেছিলাম, সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের পকেটে হচ্ছে আর হচ্ছে কুপন, তাদের ইচ্ছা মতো ভ্যাকসিনেশন। এটা আমার ধারণা যে আমাদের দেশে কোথাও নেই। এমনি সেন্ট্রাল ভ্যাকসিনেশন যে নীতি কোথাও নেই। নীতি এই মোদী সরকার নিয়েছেন, সেই মানে গরিব দেশ, আমাদের থেকে পিছিয়ে থাকা দেশে কোথাও ভ্যাকসিনেশন এই নীতি নেই। বিজেপি তো সবচেয়ে বেশি কন্ডেম করা উচিত, তাদের সবচেয়ে বড় দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমাদের রাজ্যের সমস্যাটা নিয়েছেন, সেখানে করা উচিত। ফলে কাউন্সিলরদের পকেটে কেন এবং তাদের ইচ্ছা মতো ভ্যাকসিনেশন হবে, প্রথম এটা বিরোধিতা। দ্বিতীয় কথা, আমরা বলেছিলাম রেড ভলেন্টিয়াররা এত বড় কাজ করছে, তাদের ভ্যাকসিনেশন করুন। আজকে সার্কুলার, গত পরশুদিন মাঝরাতে সার্কুলার দিয়ে ভ্যাকসিনেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের কথা এটা হচ্ছে সার্বজনীন ভ্যাকসিনেশন বিনা পয়সায় সেন্ট্রাল করতে হবে, এটা আমাদের দাবি। সকলকে 7,500 টাকা করে দিতে হবে এই সময়কালে, তার এটা আমাদের দাবি। সমস্ত পরিবারকে পয়ঃশস্য দিতে হবে, এটা আমাদের দাবি। তাতে আমরা চাইবো সরকার যারা চালাচ্ছেন আমাদের এই সরকারি দাবির পাশে তারাও থাকবেন, এই লড়াইয়ে তাদেরও থাকা উচিত, সেই ভূমিকা তাদের গ্রহণ করা উচিত, আমার মনে হয় গ্রহণ করবেন। আর এই যে প্রশ্ন যে সবটাই তো মিথ্যা, প্রথমে এমন বলা হলো যে এগুলো মকুব করা হচ্ছে বা ই কমার্স দিতে হবে না, তারপর দেখা গেল এমন একটা সার্কুলার এলো যে পরে কি টাকা দিতে হবে। এমনটা না যে আমার মকুব করা হলো কোনোটাই, সবটাই তো মিথ্যা। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভূমিকা, নির্মলা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তারা মিলে যে চক্রান্ত করছেন, দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এই সরকার, বিজেপির মতো এই ভয়ানক সরকার ভারতবর্ষে কোনোদিন আসেনি। ফলে এই লকডাউনে যখন মানুষের পাশে দাঁড়ানো দরকার, এবং উনি তো লেবার লয়ের কথা বলছেন, 93% আমার অসংগঠিত শ্রমিক সারা ভারতবর্ষে, প্রতিদিন হচ্ছে স্থায়ী চাকরি কমছে, অ্যাকচুয়াল হচ্ছে লেবার বাড়ছে, সেখানে যে আইন আনা হচ্ছে, সমস্ত ভারতবর্ষের আইনগুলোকে সংকুচিত করে 4টে লেবার কোড, তার থেকে ভয়ানক আইন পৃথিবীতে কোথাও নেই। ব্রিটিশ আমলে, হিটলারের সময় এত ভয়ানক আইন ছিল না। আজকে মোদির হচ্ছে নিজের কেন্দ্রে আমার মুর্শিদাবাদের 2জন শ্রমিক ম্যানহোল মারা গেল, সুরক্ষা নেই। প্রধানমন্ত্রী নিজের বিধান লোকসভা কেন্দ্র, সেখানে ম্যানহোলের তলায় কাজ করতে গিয়ে আমার রাজ্যে 2জন শ্রমিক মারা গেল, তাদের পাশে কে দাঁড়াবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। এত ভয়ানক, অমানবিক, সংবেদনশীল সরকার ভারতবর্ষে হচ্ছে আমার কথা। কিছু বলতে চাইছেন তিনি অ্যাডভোকেট, তার সাথে সাথে হিন্দু সংহতির সহসভাপতি। তো কি বলবেন শান্তনু বাবু? মোদী সরকার এবং অমিত শাহের উপর সরাসরি নিশানা করলেন। আমি মুশকিল হচ্ছে জানেন তো, গরুর মতো ঘুরে ফিরে ওই জায়গাতে চলে আসা। আরেকদিন আলোচনা হোক, অমিত শাহ কি করেছেন, কি করেছেন, সিপিএম কি করেছেন, মোদী কি করেছেন। আজকের প্রেক্ষাপটটা তা নয়, আলোচনার প্রেক্ষাপটটা যে ব্যাংক এটা করতে পারে কিনা এবং করতে না পারলে কি কি করা উচিত, তার পরিপ্রেক্ষিতে কিছু কথা, রেড ভলেন্টিয়ার, হোয়াইট ভলেন্টিয়ার, তারপরে এগুলো আমি করতে পারি, কিন্তু আজকের এই সিচুয়েশন, এই পরিস্থিতি, কারণ এটা তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা ইউজ করছি না, একটা সত্যিকারের সোশ্যাল প্রবলেম, সেটাকে আমরা ইউজ করতে চাইছি। আলোচনা হোক, উনি যেগুলো প্রশ্ন নেন প্রত্যেকটি জবাব দেবো। আর একটা প্রশ্ন করবো আমি, এত বড় বড় কথা
বলছেন, আজকে একজন সিপিএম দেখান তো যে সরকারি হাসপাতালে চিকিৎসা, একজন দেখান তো সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন যে সরকার 14 অনেক বছর আছে। চালিয়েছেন। আরে এইসব ছোট কথা বলে লাভ নেই, আপনি বলুন ভ্যাকসিন দিতে হবে না কেন? সবার জন্য আমি বলছি তো vaccine ওই central যেটা government। আলোচনার মূল, আপনি যেটা বলুন না আলোচনার সবার জন্য ভ্যাকসিন কেন হবে না, আমরা সেই জায়গায় থাকবো। আপনি এটা বলুন না। আজকে কে তৃণমূলের সবার কে জন্য কাউন্সিলর 47 সাল থেকে কি যত করেছে, ভ্যাকসিন হয়েছে, আর কে কি করেনি, আর উত্তর না আরে যে সবার জন্য ভ্যাকসিন দেবেন না কেন? কেন পয়সা দিয়ে কিনতে হবে? পশ্চিমবাংলায় কেন হয়েছে। রাজ্য সরকার ভ্যাকসিন পয়সা দিয়ে কিনবে? পশ্চিমবাংলায় কেন প্রাইভেট কোম্পানিকে বোঝা তাহলে করোনার চিকিৎসা করা বন্ধ হতো না, এভাবে করোনা রোগীদের হাসপাতাল থেকে ফেরত আসতে হতো না। কটা আরে হতো তো, এখন তো আপনি হসপিটাল হয়েছে আপনারা তো আর কটা রামদেবের পাশে প্রাইভেট বসে হসপিটাল তার প্রজেক্ট করছেন। আজকে রুবি করছেন হসপিটাল, তো। আজকে আমরি, হ্যাঁ। আজকে জেনে আমরি, আজকে ডিসান, এই সমস্ত হাসপাতালগুলো কত টাকা দিয়ে জমিয়ে দিয়েছেন, ঠিকই হ্যাঁ, সরকার দিয়েছে তো, তাদের পলিসি ছিল, ঠিকই তো, সাধারণ লোকের ঠিকই জন্য ছিল, ঠিকই ফেসিলিটি ঠিকই পেয়েছে। ছিল। এই প্রশ্নগুলো তখন আপনারা আসতে পারে, বলতেন যে সাউথ আমি সেটা থেকে আসতে বেরোলে সবাই চলে সেটা যাচ্ছে, আসতে সেই জন্য প্রশ্ন একটা হচ্ছে যে সামাজিক আজকে যে আসুন, সরকার জমি দিয়েছিল আজকে তাদের। পশ্চিমবাংলাটাকে 12টা বাজিয়ে, পশ্চিমবাংলাটাকে 12টা বাজিয়ে পাবে না কেন আপনি বলুন না? 34 বছর সব শেষ করে ভারতবর্ষ দিয়ে কেন তারপরে আপনি বলছেন একটা বাংলাদেশ কথা, পাকিস্তান ভ্যাকসিন কটা দিচ্ছে, সরকারি আপনি দিতে হাসপাতাল পারছেন না হয়েছে কেন? বলুন না, কটা সরকারি হাসপাতাল হয়েছে, কটা সরকারি কেন্দ্র হয়েছে আপনার আমলে? 34 বছরে আরে প্রাইভেট গুজরাটে কোথায় আছে? গুজরাটে এমনি করা হচ্ছে, সরকারি গুজরাটে স্কুল কোথায় হয়েছে আছে? আর কটা আরে প্রাইভেট স্কুল হয়েছে। ওই কথাগুলো বলবেন না, উত্তরপ্রদেশে ওই মৃতদেহ কথাগুলো জলে বলবেন না, ভাসিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গে ভাসাচ্ছে না। ওই কথাগুলো বলবেন না, উত্তরপ্রদেশে ওই জলে কথা ভাসিয়ে বলবেন দিচ্ছে না। মৃতদেহ। যে বাঁচিয়েছে ধরা পড়েছে, কে ভাসাচ্ছে? আলম বলে একজন আরে ধরা ধরা পড়েছে, হাজার হাজার পেয়েছে, হাজার হাজার মৃতদেহ ভাসাচ্ছে, আপনি বলবেন সমাজবাদী পার্টির নেতা, দিতে দিচ্ছে। সে সমাজবাদী পশ্চিমবঙ্গে এই হাল পার্টির হয়নি। নেতা। আপনারা আপনাদের যে হাল, জনশাসন নিয়ে আলোচনা করবেন না। কোথাও মরিচ হয়নি। চাপি আমাদের সামনে উত্তরপ্রদেশের আছে, যে হাল হয়েছে, মরিচ চাপি আমাদের ভারতবর্ষে সামনে কোথাও আছে, হয়নি। আমরা জানি। আরে সে ডেড বডি নিয়ে আপনারা আলোচনা করবেন তাহলে না। কি হলো? আমরা আপনি ভ্যাকসিন আনন্দমার্গী দেবেন সবাইকে। সন্ন্যাসীদের হত্যা দেখেছি, ভ্যাকসিন 34 বছরে একটা শাস্তি হয়নি। আর ভ্যাকসিন কি পাবে? আনন্দমার্গীদের আমরা দেখেছি, বিনা পয়সায় ওসব কি সবাই বলবেন না। পাবে? আপনারা সবাই কি ডেড বডি নিয়ে পাবে না? কথা বলবেন না। ভ্যাকসিন কি সব আজকে আমরা দেখেছি কথা, ভারতবর্ষের আজকে সমস্ত আমরা মানুষকে দেখেছি বিনা পয়সায় ভ্যাকসিন কিভাবে দেবে কি মারিচ দেবে চাপিতে না? লোকদের মারা হয়েছে, দেবে কি দেবে না? কিভাবে ভ্যাকসিনটা পাবো কি লোককে আমরা? মারা হয়েছে। ভারতবর্ষের মানুষ ওসব কথা ভ্যাকসিন বলবেন না। কেন পাবে না এটা আপনি বলুন? আলোচনা ভারতবর্ষের জায়গায় রাখুন। ভ্যাকসিন আপনি এই আলোচনা করতে চান, ভ্যাকসিন কেন আরেকদিন পাবে করুন না? করবো। আলোচনার জায়গায় কেন রাখুন। পাবে না ভ্যাকসিন? আপনি আপনারা ডেড ভ্যাকসিনের বডি কথা বলুন। কথা যে ভারত যদি বাংলাদেশ নন্দীগ্রাম দেখতে লোকে পারে, দেখেছে, নন্দীগ্রাম দেখেছে, সমস্ত মরিচ দেশ চাপি দেখতে দেখেছে, পারে, আমাদের আর দুজন ভারতবর্ষে ছেলে দুজনে একসাথে বললে কারোর ক্ষমতা কথা দেখেছে। আমরা বুঝতে পারবো না। ছাড়ুন। দয়া করে সবাইকে ভ্যাকসিন কেন অনির্বাণ দেবে আপনি না? একটু শান্ত হন। শান্তনু বাবু আপনি মূল কথা হচ্ছে ভ্যাকসিন দিতে হবে সবাইকে। এটার সাথে উনি একমত যে বিনা পয়সায় সকলকে ভ্যাকসিন মোদিকে দিতে হবে সরকারকে? উনি বলুন, শান্তনু বাবু বলুন, একমত কি একমত নন? অবভিয়াসলি একমত, কিন্তু আপনি পলিটিক্যালাইজ করবেন না। অবভিয়াসলি একমত, কিন্তু আরে, কোথায় গঙ্গার তাহলে মাছটা আপনি দেখেছেন? সরকার হ্যাঁ, ইউপি সবাই সরকার যে দেখেছে, কাজ ভারতবর্ষ করেছে, সবাই দেখেছে। সেটা সবাই দেখেছে তো কেন? আলম বলে উনি কোনো বিজেপি নেতা প্রতিনিধি নন, উনি ধরা হচ্ছে পড়েছে। হিন্দু আমি সংস্কৃতির বিজেপি, আমি কোনো সহসভাপতি। পার্টিতে যাচ্ছি না, উনি আমি আমি ডিবেট কোনো করছেন কেন? পার্টিতে যাচ্ছি না। উনি উনি পার্টির ডিবেট কথা করছেন তুলেন বলো। আমি কোনো পার্টিতে ডিবেট যাইনি। করছেন আমি যখন কেন? আলোচনা করছি, আমি একবারও বলিনি কোনো পার্টির কথা। আমি কোনো পার্টিকে সমালোচনা করিনি, পার্টিকে সমর্থন করিনি। আমি বলেছি সরকার নিয়ে কথা হচ্ছে। উনি যে কথাটা আরে, নিয়ে এত আসলেন, কথা CPM এর বিরুদ্ধে বলে ফেললেন, কিছু বলেন নাই। CPM এর জায়গায় এত কথা CPM এর বিরুদ্ধে গরুর বলে মতো ফেললেন। ঘুরে ফিরে ওই জায়গায় চলে বলে আসছেন। ফেললেন। ঘুরে ফিরে রেড বলে ভলেন্টিয়ার, ফেললেন CPM এর বিরুদ্ধে। ঘুরে ফিরে বলেন কি? আর বলুন না। বলেননি আজকে একটা কথা। আপনাদের মরিচ চাপি বলেননি, নন্দীগ্রাম বলেননি। মরিচ আরে, চাপিতে কিভাবে আপনারা কি করেছেন লোকে জেনেছে। আজকে নন্দীগ্রামে কি হয়েছে আজকে এর জন্য আপনাদের লোকদের জায়গা না। আজকে সিপিএম প্রার্থীদের জামানা, তার কারণ হচ্ছে মানুষের কাছে তারা রিভিউ, they are refused, they are rejected. আমি একটু প্রদীপ বাবু এবং কৃতজ্ঞ বাবুর কাছে বক্তব্য জানবো। এইটা রাজনৈতিক কথা না। আজকে ওদের সেই জন্য ভাইজানের কথা আপনি রাজনীতি তুললেন তো, আপনি তো রাজনীতি কথা তুললেন, আপনি এই কথা তুললেন কেন? আপনি তো বিজেপি লোক না, তাহলে আপনার গায়ে লাগছে কেন? চুপ করুন, চুপ আপনি করুন। তো বিজেপি মানুষ রিভিউজ আপনি করেছে, তো আইনজীবী, মানুষ আপনি তো রিভিউজ করেছে। বিজেপির লোক না, স্বাধীনতার তাহলে পর আপনার গায়ে লাগছে কেন? প্রথম আরে, একটা আপনার গায়ে বিধানসভা লাগছে কেন? পশ্চিমবাংলার আপনি যে বিজেপি থেকে নিচে গেল, নেই, বিজেপির যেখানে বলছেন কেন বাবা? আপনার তো বিজেপি লোক না। মানুষ রিভিউজ করেছে। কি মুশকিল? মানুষ আপনাদের কথা শুনতে আরে, চায় না, আপনি তো লোক মানুষ নয়। আপনাদের কথা শোনে না, শুনতে চায় না, শুনতে চায় না বলে আরে, আপনি বিজেপির আপনারা কথা বলছেন কেন? যেতে
এই তো ভাইজানের সাথে অ্যারেঞ্জ করো। আপনি পাবেন পাবেন না, মানুষ আপনাকে রিফিউজ করেছে। থামাবো দুজনকে, অনির্বাণ বাবু এবং শান্তনু বাবু দুজনকে একটু থামাবো দয়া করে। প্রদীপ বাবুর কাছে যাবো। প্রদীপ বাবু, আজকে যেরকম ধরনের ঘটনা ঘটছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল, সেখানে আপনি 11টা 8 বাজে আমি একটু বেরিয়ে যাবো। আর 2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। হ্যাঁ প্রদীপ বাবু। আর আপনারা বেরিয়ে গেছেনই, 2 মিনিট দাঁড়ান। পশ্চিমবাংলার মানুষ আপনাদের বের করে দিয়েছে, 2 মিনিট দাঁড়ান। আরে বলছেন কেন? বিজেপি হ্যাঁ, লোক না, বলছি। তাহলে বলছেন প্লিজ, কেন? সময় আমাদের শেষ। পশ্চিমবাংলার প্রদীপ বাবু, দিয়েছে। আপনি প্রদীপ বাবু, বিজেপি চেক নিয়ে এসছেন কেন? আপনাকে বললে আমি বিজেপি কথা বলছি না তো, আমি কি একবারও বিজেপি কথা বললাম? আমি একবারও মমতা ব্যানার্জিকে গালাগালি করলাম? আমি একবারও বুঝতে পারছেন না, কারণ সমালোচনা আপনি কথাটা তুললেন, ব্রিফ করছেন কেন? কথাটা তুললেন। পলিটিক্যাল আলোচনা করে দিনটা আসুন, আলোচনা হবে। প্রীতম বাবু হাত তুলেছেন, আপনি প্রীতম বাবু debate কিছু করছেন বলতে কেন? চাইছেন। হ্যাঁ প্রীতম বাবুকে দিয়ে আপনি আমি আমার debate পরিবার করছেন শেষ কেন করবো। বিজেপিকে? প্লিজ প্লিজ দুজনে শান্ত হন। হ্যাঁ প্রীতম বাবু। প্রদীপ বাবু বলে নিন আগে, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রদীপ বাবুর কাছে চলে যাই। প্রদীপ বাবু, আমার বিশেষ কিছু বলার নেই। উনি শান্তনু বাবু কি পরিচয় দিয়েছে আরেকবার যদি জানাও। শান্তনু বাবু হচ্ছে হিন্দু হিন্দু সংস্কৃতির সহ সভাপতি এবং উনি অ্যাডভোকেট। ও উনি তাহলে বুঝেছি, উনি তাহলে আরএসএস এর সংগঠনে আছে হ্যাঁ হ্যাঁ শান্তনু বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আরএসএস এর স্বয়ংসেবক। যাই হোক, আচ্ছা হিন্দু বুঝে গেছি আমি। হিন্দু তবে সংস্কৃতির সহ আমি সভাপতি। আপনাকে বলি রাজনৈতিক ভাবে আপনার বলাটা ঠিক, কারণ আরএসএস কোন রাজনীতিকে সমর্থন করে না। আপনাদের যদি আমি ভুল বলে রাজনীতির কথা থাকি বলিনি তাহলে প্রথমে। আমি তো প্রথমে কথা যাই বলিনি। হোক, যাই হোক, আপনি যেভাবে লেফটের মানুষ চিরিয়ে বললেন, তাতে আমার তো বিজেপির আর আপনাকে কোনো পেলাম না। যাই হোক, আমি আপনাকে বলি এই বর্তমান এই অবস্থায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা সবাই আমরা জানি, সেটাকে নতুন আর মানুষের কাছে প্রেজেন্ট করার কিছু নেই। তবে তৃণমূল কংগ্রেস আছে মাঠে, তার সঙ্গে আমি আপনাকে এটাও অনিশ্চয়কার্য অবস্থানে বলি, সেটা আপনিও নিশ্চয়ই জানেন, রেড ভলেন্টিয়ার বলে লেফটের কিছু নতুন কম বয়সীরা এসে সমাজের কাজ করছে। তাদের করতে দিন, তাদের বরঞ্চ পিঠ চাপড়ে দিন। তারা কালে দিনের এই রাজ্যের ভবিষ্যৎ, তারা হ্যাঁ সেটাতে একটু সাহায্য করুন। আমি সেটাই বলছি, তাদের সমালোচনা করে এই কাজটা আটকাবে না, কারণ তারা যে কাজ করছে তারা কিন্তু এই 10 কোটি মানুষেরই কাজ করছে। সরকারের সঙ্গে সঙ্গে এই বিরোধী দলের এই যৌবনের আলোরা এরা যদি একসঙ্গে কাজ না করে, সরকার কখনো সম্ভব নয়। সরকার সমস্ত মানুষকে নিয়ে সরকার, সুতরাং এই সরকারেরই একটা অঙ্গ হিসাবে কাজ এদের করতে দিন, এদের বরঞ্চ পিঠ চাপড়ে দিন, এদের বরঞ্চ সহায়তা আপনার মতো প্রবীণ মানুষদের আর সঙ্গের আদর্শিত মানুষদের এদের পাশে থাকা উচিত, আশীর্বাদ করা উচিত। আমরা তো চাপড়াচ্ছি, আমি তো চাপড়াচ্ছি, এখানেই বলছি তো যে তারা সত্যি কাজ করার চেষ্টা করছে, এবং সেখানে যে আমাদের সরকার আমলাতন্ত্রের মধ্যে দিয়ে তাদের যে সাহায্য করছে না, আমি কোথাও অস্বীকার করছি। আমি তো এই নতুন মানুষদের, এই নতুন লেফট মানুষের ছেলেদের সালাম জানাই। তারা এসছে মানুষের প্রত্যন্ত প্রান্তে, তারা কাজ করছে, করুক। আমি চাই তারা করুক। আমি চাই এই বাংলায় সমস্ত 2024 কে মাথায় রেখে এরকম ডিসিশন হচ্ছে। দীপঙ্কর, এইরকম রাজনৈতিক অবস্থান নিও না। আমরা চাই তৃণমূল কংগ্রেস অহিংসবাদী আন্দোলন, মা মাটি মানুষের দল। আমরা চাই মতাদর্শ এই বাংলার মাটিতে থাকুক। কোন মতাদর্শকে ধ্বংসর কথা আমরা বলি না। লেফট আদর্শ থাকুক বাংলায়, জিরো আমরা চাই না। কংগ্রেসের মতাদর্শ জিরো হোক চাই না, আমরা বিজেপির মতাদর্শ থাকুক, জিরো হোক চাই না, কিন্তু তাদের কাজের মাধ্যম দিয়ে তো মানুষের কাছে পৌঁছতে হবে। এই মতাদর্শ যদি জয় শ্রীরাম বলে ত্রিশূল তোলা হয়, তাহলে সেটা তো কখনো হতে পারে না। বাংলার মানুষ সেটা পছন্দ করবে না, এটা তোমায় বুঝতে হবে দীপঙ্কর। ধন্যবাদ। আমরা এই নিয়ে আবারও কোনোদিন আলোচনা করবো, কারণ সময় খুব সীমিত। প্রীতম বাবু একদম 1 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন, বলুন প্রীতম বাবু। আমি আজকের কনটেক্সট থেকে এক ফোঁটা বাইরে যাব না, কারণ আমি কোনো রাজনীতি, আমি একজন নিখাদ ব্যবহারজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি, কাজে আমার ওই পেরিফেরি নেই। আমি শুধু একটু
আজকের যেটা পরিস্থিতি বা আজকের যে পরিস্থিতিতে আপনারা এই প্যানেলটা রেখেছেন, আমার শুধু একটাই বক্তব্য সবার কাছে, সবাই প্যান্ডেমিকের জন্য কাজ করছেন, যে সরকারই হোক, আমরা প্রত্যেকে প্যান্ডেমিকের জন্য কাজ করছেন, কিন্তু আমাদের দেখতে ব্যাংক, প্রাইভেট, পাবলিক সেক্টর এই মার্চেন্ট ডায়লগ না হয়ে যায়, এই কথাটা মাথায় রাখতে হবে আপনাদের। এই বলে আমি শেষ। ধন্যবাদ। তবে যেতে যেতে আজকে প্রদীপ বাবুর মুখে সিপিএম এর প্রশংসা সত্যি আমরা খুব প্রভাবিত করলো। আজকে আগামী দিনে আমি সিপিএম এর প্রশংসা করিনি দীপঙ্কর মিস ইন্টারপ্রেট করো না, সিপিএম এর প্রশংসা করিনি। রেড ভলেন্টিয়ারের নাম করে যে ছেলেরা যে পয়সা এগিয়ে এসে মানুষের কাজ করছে, আমি তাদের কাজের প্রশংসা করেছি। না না, বিরোধী বলে ছেলে মেয়েরা যে কাজ করছে সেটাকে যদি আমি ডিসঅনার করি তাহলে আমি মানবিকতার বিরুদ্ধে যাব। আমি যতই তৃণমূলী হই, আমরা এই ছবি দেখেছি তৃণমূল এই আপনারা বলছেন যে রেড কিচেন বলে যারা কাজ করছে তাদেরকে কিন্তু করতে দেওয়া হয়নি, বন্ধ করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা ডিবেট করি। না 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 না, যাদবপুরে আমি তোমায় বলতে, আমি উদাহরণ বলতে পারি, আমি উদাহরণ বলতে পারি যাদবপুরের যে কিচেন চলেছে, যে শ্রমজীবী কিচেন, সেই কিচেন কবে শুরু হয়েছে, কবে বন্ধ হয়েছে, লেফটের ওই বন্ধু, যেটা বন্ধ আমরা করিনি কখনো, কেউ কোথাও চেষ্টা করেনি, কারণ সেদিনকে মানুষের মানুষের পাশে দাঁড়ানোটা বড় কথা ছিল, সেটা একদম দায়িত্ব নিয়ে বলছি, একদম সিপিএম আমি সিপিএম নিয়ে পৌঁছেছে কি তৃণমূল নিয়ে পৌঁছেছে সেটা ম্যাটার করে না। আপনারাই তো বলেছিলেন, আপনাদের প্রতিনিধি এসে বলেছিল আমাদের আজকে তৃণমূলের তরফ থেকে বন্ধ। আমি বলেছি না, প্রদীপ বাবু এটা অবশ্যই অভিনন্দনযোগ্য, ধন্যবাদ তাকে। যাদবপুরের শ্রমজীবী ক্যান্ডিডেট বন্ধ করা হয়নি, কিন্তু কোথাও কোথাও এরকম অনেকগুলো আমরা উদাহরণ দেবো। এখনো ধরুন এই যে এই যশের পরে যে ত্রাণ নিয়ে যাওয়া, কোথাও কিছু, আমি একটা কথা বলবো, কোথাও কোথাও বোকা তৃণমূল আছে যারা হচ্ছে বোঝে না আসল রাজনীতিটা, তারা এটা করছে। কোথাও কোথাও আমাদের দুটো পার্ট করে দিলেন, তাদেরকে বোকা তৃণমূল বানিয়ে দিলেন যারা এই কাজগুলো করেছে। রাজনীতি না বুঝলেই করবে, উনি রাজনীতি বোঝেন বলে কথা বলেছেন, পলিটিক্যাল কথা। রেড ভলেন্টিয়ার মানে যারা কাজ করছি আমরা, কোথাও সরকার যেখানে পাচ্ছে না, সরকার যেখানে দুর্বলতা ঘাটতি আছে, সব সরকারি সেন্ট্রাল রাজ্য, সেখানে আমরা কাজ করছি। আমরা মানুষের কাছে, এখানে রাজনীতির ব্যাপার, আমরা সিপিআইএম এর কর্মী, আমাদের বন্ধুরা সকলে মিলে মানুষ যাতে বাঁচে তার চেষ্টা করছি, এই তো মূল। তাতে রাজনীতি থাকবে, রাজনীতি লড়াই হবে, আগে মানুষকে বাঁচাতে হবে, এই তো পলিটিক্স। যারা রাজনীতি বোঝেন না তারা ভুল করে, তাদের মানুষ বিচার করবেন, যারা বোঝেন তারা সে ভূমিকা নেবেন। ফুলে লাল পতাকা বিকশিত হোক, কোনো অসুবিধা নেই। এই বিকশিত হওয়ার ফলে যদি পশ্চিমবাংলার মানুষের উপকার হয়, পশ্চিমবাংলার মানুষের বিকশিত হয়, এই রাজ্যের বিকাশ হয়, আমি নিশ্চিতভাবে অভ্যর্থনা জানাবো, সাদরে অভ্যর্থনা জানাবো। জোড়া লাল পতাকা পথ পথ করে উড়ুক, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আজকে আমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, প্রীতম বাবু, প্রদীপ বাবু, অনির্বাণ বাবু, শান্তনু বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে তাদের মতামত শেয়ার করার জন্য। যেতে যেতে আমরা সেই ভদ্রলোক যার সাথে ঘটনা ঘটেছে, আমি তার একটি ফুটেজ আমাদের কাছে আরও রয়েছে, আমি দেখে অনুষ্ঠান শেষ করব, আমি দর্শকদের দেখাবো। বিপুল সাউ নামে যে ব্যক্তি, তার সাথে কি ঘটেছে তার মুখে পুরো বিবৃতিটা আমাদের কাছে আছে, শুনুন, দেখুন। গতকাল আমি ওদের কাছে লিখিত অ্যাপ্লিকেশন নিয়ে যাই যে আমার কেন এক মাসে দুবার কাটলো, তার জন্য আমাকে ওটা টোল ফ্রি থেকে বলা হলো লিখিত অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার জন্য ওদের ব্যাংকের। তো আমি গেলে আমাকে ওটা রিসিভ করে দিতে ওরা অস্বীকার করে। বারবার রিকোয়েস্ট করি ম্যানেজারকে, উনি অস্বীকার করে যে তোমার লোন অ্যামাউন্ট ডিউ ছিল ওই জন্য কেটে নিয়েছি, আমি কি করব, আমার কিছু করার নেই। উনি অস্বীকার করাতে আমি কি করি, ওনাকে বলি স্যার আপনি এটা একবার রিসিভ করে দিন, আমি আপনাদের হেড অফিসে মেল করব। উনি কোনো তাতেই কোনো ইয়ে না করেতে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে ফেসবুক লাইভ করছি, আপনি যা বলার সোশ্যাল মিডিয়ায় বলুন। পিছন থেকে একজন এসে বলে আপনি ফেসবুক লাইভ করছেন কেন, এই থেকে ওদের ঘটনার সূত্রপাত। ওরা আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে এবং যে 4 হুইলার লোন ডিপার্টমেন্ট ছিল উনি, ওই ম্যানেজার আমাকে ওনার রুমে নিয়ে যায়। ম্যানেজার ওনার রুমে নিয়ে যেতে যেতে ওরা অলরেডি আমার উপর চড়া হয়ে যায়। হ্যাঁ, থানাকে জানাবো কি, থানা আমার পুরো ঘটনা শোনার আগে আমাকে বলা হয় যে ওকে অ্যারেস্ট, ব্যাংকের পক্ষেরটা আগে শুনে আমার ঘটনা পুরো শোনার আগে বলে তোমার অত ইতিহাস শুনতে আমি বসে নেই, তোর অত ইতিহাস শুনতে আমি বসে নেই, ওকে অ্যারেস্ট করে ওকে লক আপ করে দাও।
আমি এসির কাজ, সার্ভিস আর রিপেয়ারের কাজ করি, এয়ার কন্ডিশনার। আমি দিতে পারছি না। আমি যখন নিয়েছিলাম তখন তো এই প্যান্ডামিক সিচুয়েশান ছিল না, আমি দেখছিলাম আমার কাজের সূত্রের জন্য নেওয়া, কাজ চলে গেছে, তবুও আমি লোন দিয়ে আসছিলাম প্রত্যেক মাসে। মে মাস পর্যন্ত আমি প্রত্যেকটা লোন দিয়েছি, কিন্তু ওই যখন করোনা আর প্রথম আবহাওয়া শুরু হয় মার্চ মাস থেকে, জুন মাসের লোনটা আমার ডিউ পড়ে যায়। সেটা বিনা ইনফরমেশন আমার অ্যাকাউন্টে থাকা 3,031 সামথিং কিছু টাকার থেকে ওরা এই টাকাটা কেটে নেয়। যে এই টাকাটা 3,000 টাকা অ্যাকাউন্টে ছিল, সেখান থেকে 800 টাকা কেটে নিয়ে কী করে? আমি ওনাকে বারবার করে বলে তোমার কি করে চলবে, আমি কি বলবো, কি করব। আর ম্যানেজার আমাকে এই রিপ্লাই দেয়। আমি বললাম দেখুন আমার বাড়িতে এরকম কাজ নেই, আমার এরকম অভাব, আমি কি করব। উনি আমার কোনো কথা এবং থানা থেকেও আমার কোনো কথা, থানা থেকে বলা হয় তো সাইকেল চালানোর ক্ষমতা নেই, তুই বাইক কেন কিনতে গেছিস, বাইক বেচে টাকা দে ওদেরকে। এখন তুমি কি চাইছো? আমার গায়ে কেন হাত দেওয়া হলো? আমি একজন কাস্টমার, ব্যাংকের ভিতর ওরা এইভাবে আমার উপর আক্রমণ করলো, ব্যাংকের বাইরে ওরা কত কি করতে পারে এবার আপনারা জানেন, বুঝতেই পাচ্ছেন। আমি অনেক ভয়ভীত পরিবার নিয়ে, আর আমার পরবর্তীতে কিভাবে চলবে সেটাও আমি জানি না, কারণ আমার যেটুকু পুঁজি ছিল সেটুকুও তারা কেটে নিয়েছে। শুনলেন বিপুল শাহ নামে এই ব্যক্তি, যিনি বরানগর এলাকার বাসিন্দা। তিনি একটি ব্যাংক থেকে, বেসরকারি ব্যাংক থেকে লোন নেন এবং লোন পরিশোধ না করতে পারায় তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই ব্যাংক কর্তৃপক্ষ তার টাকা কেটে নেয়। কিন্তু এই টাকা কেটে নেওয়ায় তিনি যখন আপত্তি করেন, তাকে কিন্তু সরাসরি ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আপনার এরকম অনেক রকম ঘটনা আপনাদের সাথে ঘটছে, প্রত্যেক নিয়ত ঘটছে, কিন্তু আপনাদের সেই খবর হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। কিন্তু আমরা একটাই কথা বলবো, যাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটছে তারা অবশ্যই আপনারা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদের সাথে ব্যাংক যারা রয়েছে তারা কিন্তু এরকমভাবে আরও অনেক জোরপূর্বক আপনাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটাতে পারে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আপনারা আমাদের দপ্তরেও জানাতে পারেন, আমরা সেই খবর অবশ্যই আপনাদের কাছে, আপনাদের খবর আমাদের দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই লকডাউন পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে মানুষের প্রায় জীবিকা নেই বললেই চলে, সেই পরিস্থিতিতে কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু তারা কোনো রেহাই তারা রাখছে না। তাই আজকে আমরা এই অনুষ্ঠানটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কমেন্ট বক্সে গিয়ে আমাদের কমেন্ট করে জানান। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভরাত্রি।